যে সমস্ত দলগুলি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগে যা বলে, যা ঘোষণা করে, ক্ষমতায় যাওয়ার পর সেই জায়গায় থাকে না। নির্বাচনে ইশতেহার প্রতি নির্বাচনের আগে যে বিষয়টির দিকে আসলে সব ভোটাররা তাকিয়ে থাকেন এবং যেটি নিয়ে রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো নানান রকম বক্তব্য দেন, নানান রকম আশ্বাস দিয়ে থাকেন আমাদের সাধারণ জনগণদের। এবারে নির্বাচন ইশতেহার যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো আসলে যা যা বলার চেষ্টা করছে সেটি দেখে আপনি কি মনে করছেন এবার যেহেতু তরুণ ভোটারদের উপরে অনেকখানি সামনে নির্বাচনী ফলাফল নির্ভর করছে, তরুণদের আসলে যে জনপ্রত্যাশা রয়েছে সেটি পূরণ করতে সক্ষম হবে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচকরা এসছেন এই জায়গায়। প্র্যাকটিক্যালি বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলি নির্বাচনের আগে ইশতেহার করেন ঠিকই, যারা ক্ষমতা যান তারা সরাসরি ইশতেহার ঘোষণা করেন, নির্বাচনী ম্যানিফেস্টো যেটাকে বলে আর কি ঘোষণা করেন। আমরাও করি, সবাই করি। আপনি জানেন ইতিমধ্যে আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট করেছি, আমরা জাতীয় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট করেছি আমরা গত অক্টোবর মাসে, আমরা অনেক পার্টি মিলিয়ে আমাদের সেখানে একটা ঘোষণা আছে। আমরা সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা আমাদের নির্বাচন ম্যানিফেস্টো তৈরি করার কাজটা শুরু করেছি। আমার ধারণা আমরা 17-18 তারিখের মধ্যে আমাদের ম্যানিফেস্টো ঘোষণা করব। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সমস্ত দলগুলি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগে যা বলে, যা ঘোষণা করে, ক্ষমতায় যাওয়ার পর সেই জায়গায় থাকে না। এটি হলো বাস্তবতা। আমাদের অভিজ্ঞতার আলোকে বলি, আমরা জানেন যে এরশাদ বিরোধী আন্দোলন এখানটা আস্তে আস্তে যেমন রিপন আমাদের বন্ধু পারভেজ তো সেই সময় মারাত্মক একটি ক্রিয়াশীল ছিলেন। 8 দল 7 দল 5 দল ছিল লিয়াজো কমিটি, এমন একটা কর্মসূচি ছিল, কিন্তু ক্ষমতা যাওয়ার পর সেই কর্মসূচির ভুলে গেলেন সবাই। এগুলি আছে। ইভেন কি যখন 14 দল ফর্ম হলো শেখ হাসিনার সময়, সেই সময় একটা দফা চুক্তি হয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে এগুলি বহুত হওয়ার পরে কিন্তু আসলে তার সেটার সঙ্গে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। তারপর কিছু যে হয় না তা না, কিছু হয়। বর্তমান সময় আমি যেটা বলবো যে নতুন ভোটার এবং এই যে বাংলাদেশ এখন মোটামুটি আমরা আমাদের বাজেট নিজেরাই করতে পারি, আমাদের রেমিটেন্স আছে, আমাদের আরএমজির এক্সপোর্ট আছে, কথা বুঝছেন না, আমাদের নিজস্ব এখানটার ইন্টারনাল ট্যাক্স আছে, সব মিলিয়ে আমরা চলার মতো বাজেট নিজেরাই করতে পারি, বাইরের উপর নির্ভরশীল হতে হয় না। সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন মূলত, আগের মতো বাংলাদেশে বর্তমান শ্রমিক রাজনীতি নেই, কিন্তু প্রচণ্ড শ্রমিক, অসংখ্য শ্রমিক আছে। আমি বলতে চাচ্ছি ম্যানিফেস্টোতে মূল জায়গা থাকা ডিসেন্ট লিভিং। একটা মানুষ তাই না কীভাবে তার ভাত খাওয়া পড়া থেকে তাই না চিকিৎসা নিয়ে ভালোভাবে বসবাস করতে পারে, এই ডিসেন্ট লিভিংয়ের জায়গাটা এবার ম্যানিফেস্টো আসা উচিত প্রপারলি। আমরা জানি এখন শ্রমিক রাজনীতির আগের মতো রাজপথে নেই, তারপরও মাঝে মধ্যেই কিন্তু ভায়োলেন্ট হয়ে যায় এবং সেখানটায় মারাও যায়। আপনি জানেন বিগত সরকার পতনের আগে মিরপুরে বেশ কয়েকজন শ্রমিক মারা গেছে, আপনার স্ট্রাইক ছিল শ্রমিকদের। আমাদের দেশের এখানটায় আমরা দেখি মানে গ্রামীণ শ্রমিক আছে, কৃষিক্ষেত্রে শ্রমিক, সমস্ত জায়গায় গার্মেন্টস বলেন, শ্রমিকের বিশাল একটা অংশ, এটা কয়েক কোটি। তো এই যে শ্রমিকরা তার জীবন মান, তার স্বাস্থ্য, তার চিকিৎসা, সামগ্রিক বিষয় মিলে এটাই ইম্পর্টেন্স দেওয়া উচিত। একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় বড় বড় হাসপাতাল হচ্ছে, বড় বড় আপনার কী বলা যায় চিকিৎসার জন্য, তাই না, লোক বিদেশে যাচ্ছে, কিন্তু প্রাইমারি লেভেলে প্রান্তে যেসব জায়গায় অসুখগুলি হচ্ছে লোকদের, অনেক লোক করতে চিকিৎসায় নিতে পারে না, সেসব প্রিভেনশনের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। খালি সব জায়গায় ডিমান্ড হচ্ছে কি মেডিকেল কলেজ করো, বড় হাসপাতাল বানাও, তাই না, এবং বড় টাকা লুট করার মানে ব্যবসায়ীদেরকে সুযোগ দাও। এটা তো একটা ব্যবসা। আপনার বাংলাদেশে কত টাকা বাইরে যায় আপনি জানেন, ইন্ডিয়ায় যায়, সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়। হ্যাঁ, আমি সেই জায়গায় বলবো এটা হচ্ছে স্বাস্থ্য চিকিৎসা, 2 হচ্ছে ওই যে একটা লোক খেয়ে পড়ে মজুরি যেটা পাবে ওই যে খেয়ে পড়ে বেঁচে থাকা, 3 নম্বর হচ্ছে নূতন যেটা আসলো এই যে 4th বিপ্লবে পড়ে যে নূতন যে এই যে জেএনজি যেটাকে বলতেছি, এই যে লক্ষ আমার এলাকায় 1,61,000 নতুন ভোটার যারা প্রথম ভোট দেবে, তাদের আসলে প্রত্যাশা, তাদের যে জায়গাটা না সেইটাকে স্পেশালি অ্যাড্রেস করা উচিত যে তাদের কি কাজটা আমরা দেব।